করোনা রোগীর চাপে হাসপাতালে শয্যা বাড়িয়েও সামাল দেয়া যাচ্ছে না। নমুনা পরীক্ষায় অনিয়মের অভিযোগ। একটা সিট ফাঁকা হওয়া মাত্র ২-৩ জন আসছে ওখানে দখলের জন্য। বেড পাওয়া যাচ্ছে না, রোগী বেশি হয়ে গেছে। সিরিয়াল অনুযায়ী কিছুই হচ্ছে না, ভিতর থেকে সব কাজ হয়ে যাচ্ছে। গতকালকে হয়েছে ১৬৫ জন, আজকে ১৮০ জন। 10 শয্যা বাড়ানো হয়েছে এইচডিউতে, 10 শয্যা রেড জোনে এবং 10 শয্যা ইয়েলো জোনে। দেশব্যাপী লকডাউন দেওয়ার নতুন কোনো পরিকল্পনা নেই। গতকালকে আপনারা দেখেছেন প্রজ্ঞাপন হয়েছে, কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। আরও বেশি কড়াকড়ি যদি প্রয়োজন হয় তাহলে স্থানীয়ভাবে তারা সিদ্ধান্ত নিয়ে সংক্রমণের হার দেখে তারপরে ব্যবস্থা নেবে। ২৪ ঘন্টায় মৃত ৬৩ জনের ৩৩ জনেই খুলনা ও রাজশাহী বিভাগের। ঢাকায় শনাক্তের ৬৮ ভাগেই ভারতীয় ভ্যারিয়েন্ট। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুবার চিঠি দিয়েও কানাডার বেগমপাড়ার তথ্য পায়নি দুদক। রোহিঙ্গাদের এনআইডি দেওয়ার মামলার পরই বাদীকে বদলি করা নিয়ে প্রশ্ন। পাতাল রেলের যুগে বাংলাদেশ, আগামী মার্চেই কাজ শুরু। এয়ারপোর্ট থেকে কমলাপুর এবং পূর্বাচল থেকে নতুন বাজার 2 ধাপে চলবে প্রকল্প, উদ্বোধন 2026-এ। বর্ষার পর তীব্র ভাঙনের পূর্বাভাস। ঢাকা বরিশাল নদীপথে নাব্য সংকটের শঙ্কা। মাওয়া মিয়ারচর আর কারখানা চ্যানেল চালু রাখাই চ্যালেঞ্জ। এবং রাতভর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পশ্চিমবঙ্গের জনজীবন। পানির নিচে কলকাতার বিভিন্ন এলাকা। বর্ষণ অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতির শঙ্কা। রোগীর চাপে রাজশাহী ও খুলনা অঞ্চলে হাসপাতালগুলোর বেহাল অবস্থা। শয্যা বাড়িয়েও দেয়া যাচ্ছে না সামাল। সবশেষ ২৪ ঘন্টায় দেশে মারা গেছেন ৬৩ জন, যার মধ্যে রাজশাহী আর খুলনা বিভাগেই ৩৩ জন। অনেক এলাকায় বিশেষ লকডাউনেও নিয়ন্ত্রণে আসছে না করোনা পরিস্থিতি। এদিকে আইসিডিডিআরবি জানিয়েছে ঢাকায় শনাক্তের ৬৮ ভাগেই ভারতীয় ভ্যারিয়েন্ট। করোনার হটস্পটগুলোতে রোগীর চাপ বেড়েই চলেছে হাসপাতালগুলোতে। আক্রান্তের সংখ্যা বাড়ায় রাজশাহী, সাতক্ষীরা, খুলনা ও যশোরের শয্যা ও লোকবল সংকট দেখা দিয়েছে। খুলনা বিভাগে সর্বোচ্চ ২০ জন মারা গেছেন। খুলনা জেলায় ২৪ ঘন্টায় ৬৫৬টি নমুনা পরীক্ষায় ১৮১ জন শনাক্ত, হার ২৭%। ১৩০ শয্যার বিপরীতে ভর্তি আছেন ১৫৯ জন, আইসিইউতে ১৯ জন। চাপ সামলাতে সদর হাসপাতালে ৭০ শয্যার করোনা ইউনিট সোমবার থেকে চালু। করোনা রিপোর্ট ছাড়া কোনো ট্রিটমেন্ট দিবে না, অথচ আমি 4 দিন হয়ে গেছে এখন পর্যন্ত আমি কোনো রিপোর্ট পাইনি। একজন রোগীর জন্য সিরিয়াল দিয়েছি, কিন্তু আসলে সিরিয়াল অনুযায়ী এখানে কিছুই হচ্ছে না। রাজশাহী বিভাগে মারা গেছেন ১৩ জন। রাজশাহী জেলায় ২৪ ঘন্টায় ১৫৯১টি নমুনা পরীক্ষায় ৩৩৪ জন শনাক্ত হয়েছেন, হার ২১%। মেডিকেলে ৩০৯টি শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন ৩৫৮ জন রোগী, আইসিইউতে আছেন ২০ জন। বেডের আরও দরকার বেশি, কিন্তু বেড পাওয়া যাচ্ছে না, রোগী বেশি হয়ে গেছে। একটা সিট ফাঁকা হওয়া মাত্র ২-৩ জন আসছে ওখানে দখলের জন্য। রোগীর পরিমাণ বাড়তে থাকায় ২৫০ শয্যার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে পূর্ণ করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হয়েছে। ২৪ ঘন্টায় ১৮৬টি নমুনা পরীক্ষায় শনাক্ত ৮৮ জন, হার ৪৭%। লকডাউনের মধ্যেও এই হারে রোগী বাড়তে থাকলে চাপ সামলানো কঠিন হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। ধরতে কথা বলি, গতকাল পাইছি কিন্তু সিট পাইনি বেডে, পরে বারান্দায় আর কি বেড দিয়ে রাখছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে শুধুমাত্র কোভিড রোগী ভর্তি হবে। আজ থেকে এই কার্যক্রম শুরু হচ্ছে। যশোরে ২৪ ঘন্টায় ৪৮৮টি নমুনা পরীক্ষায় শনাক্ত ২০৩ জন, হার ৪২%। ৮০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে রোগী ভর্তি আছেন ৯১ জন। ঠাকুরগাঁওয়ে বৃহস্পতিবার থেকে ২৩ জুন পর্যন্ত বিকেল ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত জরুরি সেবা ব্যতীত বন্ধ থাকবে সকল ব্যবসা প্রতিষ্ঠান। অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। শনাক্তের হার ৫০.৫৩%। এছাড়া লালমনিরহাটে করোনা আক্রান্তের হার ৫০%, দিনাজপুরে ৩৭% ও কুড়িগ্রামে ৩৯.৩৯%। আহসানুল করিম, সময় সংবাদ। করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী আহমেদ সালেহীন। যাচ্ছি তার কাছে। সালেহীন, আমরা দেখছি যে ঢাকায় শনাক্তের ৬৮ ভাগই হচ্ছে ভারতীয় ভ্যারিয়েন্ট, এবং কয়েকদিন আগে আমরা সীমান্ত জেলাগুলো নিয়ে শঙ্কায় থাকলেও এখন কিন্তু
সবগুলো বিভাগেই কিন্তু ভারতীয় ভ্যারিয়েন্টের শনাক্তের হার কিন্তু ভয়াবহতার মাত্রার দিকেই যাচ্ছে। তো বিভাগ ওয়ারি যে পরিস্থিতিটা কি অবস্থানে দেখছেন আজকে? যদি বলতে চাই যে আজকে ধন্যবাদ প্রথমে আপনাকে, যে সেটা হচ্ছে যে করোনার যে পরিস্থিতি সেটা কিন্তু আসলে একটু ভয়াবহ দিকে যাচ্ছে, এবং সেটা বিশেষ করে ভারতীয় ভেরিয়েন্ট আমরা দেখেছি যে পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু এটা কিন্তু প্রকোপ আকার ধারণ করেছিল, এবং তাদের যে ভেরিয়েন্ট সেটি কিন্তু বাংলাদেশ ইতিমধ্যেই প্রবেশ করেছে, এবং সেই সঙ্গে সেই ভেরিয়েন্টটি কিন্তু বাংলাদেশের সীমান্ত এলাকায় কিন্তু প্রথমে ছড়িয়ে গিয়েছিল। তার আগে ঢাকাতে আমরা দেখেছি যে সবসময় করোনার প্রকোপ বেড়েছে এবং আক্রান্তের হার, মৃত্যুর হারটা কিন্তু ঢাকাতে সবচেয়ে বেশি ছিল। কিন্তু তারপরে আমরা দেখেছি যে ভারতীয় ভেরিয়েন্ট যখন বাংলাদেশে ঢুকলো, তারপরে কিন্তু সেটি সীমান্ত এলাকাতেই সেটি কিন্তু প্রকোপ আকার ধারণ করে। তার পরবর্তীতে দেখা গেছে শুধু সীমান্ত এলাকাতেই নয়, সেটি কিন্তু সারা দেশেই কিন্তু ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সে ভারতীয় ভেরিয়েন্ট। সেই হিসাবে যদি বলতে যাই আজকের যদি চিত্র সেটি কিন্তু আমরা একটু দেখে নিব। আমাদের যে চিত্রটি সারা দেশের সেটি হচ্ছে যে প্রথমেই রয়েছে ঢাকাতে 10 জন মারা গিয়েছেন আজকে গত 24 ঘন্টায়, এবং চট্টগ্রামে মারা গিয়েছেন সব মিলিয়ে যেটি হচ্ছে যে বরিশালে 3 জন, এবং সর্বপ্রথমে যদি বলতে চাই আবারও বলতে চাই ঢাকাতে 10 জন মারা গেছেন, চট্টগ্রামে 11 জন মারা গিয়েছেন, এবং রাজশাহীতে 13 জন মারা গিয়েছেন, খুলনায় 20 জন মারা গিয়েছেন। এবং তারপরে যদি বলতে চাই যে এরপরে রয়েছে বরিশাল অঞ্চল, যেটি 3 জন মারা গিয়েছেন, একটু কম অন্য বিভাগ থেকে, এবং সিলেটে রয়েছে 2 জন, রংপুরে 2 জন, এবং ময়মনসিংহে কিন্তু 2 জন মারা গেছেন। মোট 63 জন আজকে কিন্তু সারা দেশে 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন করোনায়। এদের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু ছিল হচ্ছে রাজশাহী এবং খুলনায়। সব মিলিয়ে সেখানে যে মৃত্যুর যে সংখ্যাটি সেটি কিন্তু বেড়েই চলেছে, এবং সেখানে যে আমরা এর আগের রিপোর্টটি দেখছিলাম যেখানে বলা হয়েছে যে আসলে হাসপাতালের শয্যা সংকট এবং ইকুইপমেন্ট যেগুলি রয়েছে, সরঞ্জামাদি সেগুলো সংকট রয়েছে, এবং সিট পাচ্ছে না। অর্থাৎ শুধু টিকা দেওয়ার ক্ষেত্রেই নয়, ভ্যাকসিন দেওয়া এবং সব মিলিয়ে যদি বলতে চাই যে যখনই কোভিড আক্রান্ত জন বাড়লো, তারপরে কিন্তু সারা দেশেই কিন্তু স্বাস্থ্য বিভাগে ঢেলে সাজানো হয় সরকারের পক্ষ থেকে, এবং আমরা দেখেছি যে নানা ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। সেই ক্ষেত্রে পর্যাপ্ত সিট বাড়ানো, আইসিইউ শয্যা সংখ্যা বাড়ানো, সব কিছু কিন্তু সরকার করেছে। তারপরে কিন্তু এখন যখন ভেরিয়েন্ট বাড়ছে, ভেরিয়েন্ট যখন ঢাকায় সারা দেশে যখন ছড়িয়ে পড়ছে, সেই ক্ষেত্রে সব মিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যাও কিন্তু বাড়ছে, মৃত্যুর সংখ্যা তেমন বাড়ছে। তো সব মিলিয়ে যদি বলা যায় যে এই আক্রান্তের সংখ্যার তুলনায় স্বাস্থ্য বিভাগের বা হাসপাতালগুলোর চিত্র আমরা কিন্তু কিছুক্ষণ আগে রিপোর্টে দেখেছি, কোথাও শয্যা সংকট রয়েছে, কোথাও রয়েছে সরঞ্জামাদি হাসপাতাল সংকট রয়েছে, এবং একই সঙ্গে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য কিন্তু সারা দেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে থেকে এখন পর্যন্ত চলছে কিন্তু আপনার কঠোর বিধিনিষেধ চলছে। তাছাড়াও স্থানীয় জনপ্রশাসন বিভাগ ওয়াইজ কখনো কোথাও জেলা, কখনো থানা এলাকা ভিত্তিক তারা কিন্তু লকডাউন ঘোষণা করেছে, এবং সাধারণ মানুষকে কিন্তু নিয়ন্ত্রণ করতে, ঘোরাফেরা বা স্বাভাবিক চলাচলে নিয়ন্ত্রণ করতে কিন্তু লকডাউন দেওয়া হচ্ছে। তারপরেও দেখেছি আমরা যে এই আক্রান্তের হার কিন্তু বাড়ছে। অর্থাৎ ভারতে যেই আমরা ভয়ঙ্কর যে বিষয়গুলি আমরা দেখেছিলাম এবং বিভীষিকাময় যে দিনগুলি কাটিয়েছে ভারত, আসলে তাদের ভারতীয় ভেরিয়েন্টের যে করোনা আক্রান্ত রোগীদের মৃত্যু এবং আক্রান্তের হার বেড়েছিল, সব মিলিয়ে সেই বিষয়টা যদি ঢাকায় বা বাংলাদেশের সারা দেশে যখন এটি ছড়িয়ে পড়ছে, তখন আমাদের আসলে আশঙ্কার জায়গা তৈরি হয়। তো সব মিলিয়ে আমরা বলতে চাই যে এখন যে এই আক্রান্তর হারের পাশাপাশি টিকা কার্যক্রম আসলে কী চলছে, টিকা কার্যক্রমে যদি বিষয় বলতে চাই যে বাংলাদেশে কিন্তু টিকা আসার জন্য সরকার কিন্তু চেষ্টা করছে, এবং সেই বিষয়ে আমাদের প্রতিবেদক দেবাশিস রায় তিনি একটি প্রতিবেদন করেছেন। আমরা টিকার বিষয়ে সেই বিষয় দেখে আসব। কোভিড-19 যুদ্ধে জয়ী হতে গেল ফেব্রুয়ারিতে বহির্বিশ্বের তুলনায় বেশ আগেভাগেই দেশব্যাপী গণটিকা কার্যক্রম শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু ভ্যাকসিন সংকটে সেই কার্যক্রম থমকে যাবার ঘটনা এখন নতুন দুশ্চিন্তা। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে এই কার্যক্রম শুরু হলেও এখন পর্যন্ত 6টি টিকা প্রয়োগের অনুমোদন দিয়ে রেখেছে বাংলাদেশ। চীনের সিনোভ্যাকের 10.5 লাখ, কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের 1 লাখ ও অ্যাস্ট্রাজেনেকার অল্প কিছু ডোজ এখন সম্বল বাংলাদেশের। এমন অবস্থায় টিকা নিয়ে কি ভাবছে সরকার? সর্বতোভাবে এটার সঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু যদি
মানে যিনি যার কাছে আছে তিনি যদি ধরে রাখেন, বিক্রি না করেন, সবাই মুখে বলছে আমি দিব, কিন্তু কেউ কিন্তু কার্যত দিচ্ছে না। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের নীতি প্রণয়নে সংশ্লিষ্ট শীর্ষ এই কর্মকর্তা জানান, বিশেষ তহবিল থেকে মূল্য পরিশোধ করেই টিকা কিনতে চায় সরকার। আমাদের 14,000 কোটি টাকা এখানে কিন্তু বরাদ্দ করে রাখা হয়েছে, অর্থাৎ আমরা কিন্তু কারো দয়া চাই না। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবসময় বলছেন যে আমাকে ফ্রি দরকার নাই, আমি টাকা দিয়ে কিনবো, যেখানেই পাওয়া যায় সেখানেই কেনা হবে। মুখ্য সচিব জানান, দেশব্যাপী লকডাউন হচ্ছে না আপাতত। জেলা প্রশাসক বা ওই স্থানীয় সিভিল সার্জন সবাই মিলে কিন্তু এই সিদ্ধান্তগুলি নেওয়া হচ্ছে। অতএব এখন কিন্তু পুরো বাংলাদেশ ব্যাপী করার কোনো পরিকল্পনা। প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে তুলনামূলক কম দামেই বাংলাদেশ ভ্যাকসিন কিনছে বলেও নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। লোয়েস্ট ইয়েতে কিন্তু আমরা সেটা পেয়েছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। কথা হচ্ছে যে আপনারা এতক্ষণ দেখছেন ওর প্রতিবেদক দেবাশিস রায় যেই রিপোর্টটি করেছেন যে ভ্যাকসিন আনার ব্যাপারে সরকার আসলে কতটা উদ্যোগী এবং সরকারের আসলে কী ধরনের ব্যবস্থা নিতে যাচ্ছে। তো রাব্বি, আপনি যেটা শুনছিলেন যে দেশে কিন্তু যেই মজুদ রয়েছে কিংবা আনার যে প্রক্রিয়াগুলি আমাদের কিন্তু প্রধানমন্ত্রী যে মুখ্য সচিব যিনি রয়েছেন তিনি কিন্তু সংবাদ সম্মেলন করেছেন এবং বলা হচ্ছিল যে আসলে আসার কথা যে জুলাই থেকে আবারও কিন্তু গণটিকা কার্যক্রম শুরু হবে। এবং একটি কথা যদিও বলা হচ্ছে যে সময় মতো যাদের কাছ থেকে টিকা পাওয়ার কথা তারা প্রতিশ্রুতি রক্ষা করছে না, কিন্তু সরকার কিন্তু একটা তহবিল প্রস্তুত রেখেছে, বলা হচ্ছে যে 14,000 কোটি টাকার। তার মানে আমাদের ভ্যাকসিন সংক্রান্ত যে শঙ্কা, এটা কিন্তু আমরা অনেকটাই সরকারের যে আশাবাদ তাতে আমরা বলতে পারি যে না, আসলেই এটাও একটা ভালো খবর আমাদের জন্য। তো এই ভ্যাকসিন যে আমাদের এখন কতটুকু আছে বা ভ্যাকসিন কার্যক্রমের পরিস্থিতির তথ্যটা আপনার কাছে কি আছে? প্রথমে ধন্যবাদ দিতে চাই, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী বা সরকার যে ব্যবস্থাটা নিয়েছে যে ভ্যাকসিন আনার ক্ষেত্রে কারো আসলে দয়ার উপরে নির্ভর করে নয়, আসলে আমাদের একটা ফান্ড ক্রিয়েট করা হয়েছে এবং সেই পরিস্থিতি সেই জনগণের জন্য, দেশের মানুষের জন্য আসলে এই উদ্যোগগুলি নিচ্ছে, সেটা প্রশংসনীয় একটি উদ্যোগ। এবং সব মিলে বলা যায় সরকার কিন্তু সেই উদ্যোগের যে আমরা ফলশ্রুতি আমরা দেখেছি যে আমরা যদি পিছনে ফিরে যাই সেক্ষেত্রে যে দেশের ভ্যাকসিন পরিস্থিতি এখন পর্যন্ত বলতে চাই যে ভ্যাকসিন নিবন্ধন করেছেন কিন্তু এখন পর্যন্ত 72,48,829 জন কিন্তু নিবন্ধন করেছেন ভ্যাকসিন নেওয়ার জন্য। এবং তারপর আমরা দেখেছি যে দেশে যখন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটি এসেছে তার প্রথম ডোজ কিন্তু এখন পর্যন্ত নিয়েছেন 58,20,015 জন এবং দ্বিতীয় ধাপে তারা দ্বিতীয় ডোজ নিয়েছেন, যারা নিয়েছিলেন প্রথমে 58 লাখ, তারপরে দ্বিতীয় ডোজে নিয়েছেন 42,57,499 জন দ্বিতীয় দফায় কিন্তু নিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত প্রায় 16 লক্ষ মানুষ যারা নিবন্ধন করেছেন তারা কিন্তু কোনো ভ্যাকসিন নিতে পারেনি, দ্বিতীয় ডোজ এখন নিতে পারেনি। সেই ক্ষেত্রে আমাদের কাছে কিন্তু মজুদ রয়েছে 2 লক্ষ প্রায় মজুদ রয়েছে, যেগুলি যদি আমরা দিয়েও থাকি, অর্থাৎ সরকার যদি সেই ভ্যাকসিন যেগুলি প্রয়োগ করে থাকে যারা নিবন্ধন করেছিলেন, তারপরেও কিন্তু 14 লাখের মতো, প্রায় 14.5 লাখের মতো কিন্তু সংকট থেকে যায়। তাহলে সেগুলি নিয়ে কবে নাগাদ সেগুলি প্রয়োগ করা হবে এবং সেগুলি নিয়ে সংশয় রয়েছে। কিন্তু তারপরও সরকার যে উদ্যোগ নিয়েছেন এবং বিভিন্ন জায়গা থেকে যে আমাদের যেই ভ্যাকসিনগুলি আসছে তার মধ্যে সিনোফার্মা, অর্থাৎ চীনের তৈরি যে সিনোফার্মা যে ভ্যাকসিন, সেটি কিন্তু ইতিমধ্যে 11 লাখ 2 ধাপে কিন্তু আমাদের দেশে এসেছে এবং সেটি কিন্তু মজুদ রয়েছে। সেটি কিন্তু প্রক্রিয়াধীন, কবে নাগাদ প্রয়োগ করা হবে বা কী অবস্থায় রয়েছে সেগুলি কিন্তু রয়েছে। এবং তারপরে রয়েছে কিন্তু ফাইজার বায়োএনটেকের যে ভ্যাকসিন যেটি রয়েছে সেটিও কিন্তু প্রায় যুক্তরাষ্ট্র তৈরি, সেটি 1,620,000টি ডোজ কিন্তু এখন পর্যন্ত সারা দেশে মজুদ রয়েছে। তারপরও আমাদের প্রায় বলা চলে যে 18 কোটি মানুষ, তার মধ্যে 72 লাখ, আর সব মিলে প্রায় 1 কোটির কাছাকাছি সেই ভ্যাকসিন কিন্তু নেওয়ার যে প্রক্রিয়ার মধ্যে রয়েছে নিবন্ধন করে। তারপর 17 কোটি মানুষের জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে, আপনারা দেখছেন যে উদ্যোগ সরকার নিয়েছে এবং সব মিলিয়ে এই ভ্যাকসিন কবে আসবে, কীভাবে আসবে, কবে নাগাদ সবাইকে দেওয়া সম্ভব হবে, সবগুলো কিন্তু জানা যাবে। তো এই পরিস্থিতি যদি বলতে চাই, একটি ছোট্ট করে বলতে চাই, সেটি হচ্ছে যে শুধু ভ্যাকসিন প্রয়োগই নয়, আমরা দেখেছি যে সরকার এর আগেও চেষ্টা করেছে, লকডাউন দেওয়ার চেষ্টা করেছে, কঠোর বিধিনিষেধ আরোপ করেছে এবং সবাইকে আহ্বান জানিয়েছিল যে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সেই বিষয়টি কিন্তু আবারও বলতে হয়, শুধু ভ্যাকসিনের উপর নির্ভর করলেই হবে না, নিজেকে আসলে সতর্ক থাকতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে। সারা দেশের মানুষকে সেই আহ্বান যেমন প্রধানমন্ত্রী সরকার যেমন মানছে, এবং আমাদের নিজেদেরকেও আসলে সেই প্রস্তুতি নিতে হবে। স্বাস্থ্যবিধি মানলেই মূলত করোনা মোকাবেলা করা সম্ভব হবে। এই ছিল মোটামুটি আমার কাছে আজকে করোনার যে সর্বশেষ পরিস্থিতি, টিকা এবং করোনার। তো এই ছিল সবশেষ। রাব্বি, সালিন, আপনাকে ধন্যবাদ। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বেগম জিয়া বর্তমানে খুবই অসুস্থ দাবি করে তাকে বিদেশে নেয়ার সুযোগ করে দিতে সরকারের প্রতি আবারও আহ্বান জানান তিনি। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন মির্জা ফখরুল। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর 1.5 মাসেরও বেশি সময় ধরে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হাসপাতালে ভর্তির পর মে মাসের প্রথম সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানায় পরিবার। তবে আইনি বাধ্যবাধকতা থাকায় পরিবারের সেই উদ্যোগ ব্যর্থ হয়। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বেড়াইদে বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম জিয়া খুবই অসুস্থ। তিনি অত্যন্ত অসুস্থ। এই দীর্ঘ 4 বছর তার কোনো চিকিৎসা না হওয়ার কারণে, কারাগারে তাকে রাখার কারণে তিনি অনেকগুলো রোগে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে তার হার্ট, তার যে হার্টের সমস্যা তৈরি হয়েছে, তার কিডনিতে সমস্যা তৈরি হয়েছে, তার আপনার লিভারের সমস্যা তৈরি হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার বেগম জিয়াকে বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ দেয়নি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সরকারকে আহ্বান জানাবো যে রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে এই মহান নেত্রীকে, যিনি গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রাম করেছেন, সেই নেত্রীকে তার সুচিকিৎসার ব্যবস্থা করতে দেওয়া হোক, তাকে মুক্তি দেওয়া হোক। গত 10 এপ্রিল বেগম জিয়া করোনায় আক্রান্ত হন। 27 এপ্রিল তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, রাতের সময়। অধিক লুমেনের ক্লিক এলইডি বাল্ব অন্যান্য বাল্বের চেয়ে দেয় বেশি আলো আর উজ্জ্বল থাকে দীর্ঘদিন। আগামী বছর মার্চে শুরু হচ্ছে দেশের প্রথম পাতাল রেলের কাজ। এয়ারপোর্টের 3য় টার্মিনাল থেকে কমলাপুর আর পূর্বাঞ্চলের পিতলগঞ্জ থেকে নতুন বাজার, এই 2 ধাপে চলবে কাজ। যদিও এরই মধ্যে 2বার এই কাজ শুরুর তারিখ পিছিয়েছে। পরিকল্পনা অনুযায়ী 2026 সালের মধ্যেই চলবে এ পাতাল রেল। অবশেষে ঠিক হলো মেট্রো রেল প্রকল্প এমআরটি এর রুট। কয়েক দফা জরিপ ও ফিজিবিলিটি স্টাডি শেষ করে পরিকল্পনা চূড়ান্ত করেছে কর্তৃপক্ষ। 31.23 কিলোমিটার এই পথ হবে 2 ভাগে বিভক্ত। এর একটি হবে এয়ারপোর্ট 3য় টার্মিনাল থেকে কমলাপুর পর্যন্ত, আরেকটি হবে বাড্ডার নতুন বাজার থেকে পূর্বাঞ্চলের পিতলগঞ্জ ডিপো এলাকা পর্যন্ত। বিমানবন্দর রুটে 19.8 কিলোমিটার পথে থাকবে মোট 12টি পাতাল স্টেশন, আর পূর্বাঞ্চল রুটে 11.36 কিলোমিটার উড়াল পথে থাকবে 9টি স্টেশন, যার মধ্যে নতুন বাজার ও যমুনা ফিউচার পার্ক স্টেশন হবে পাতালে। এর আগে 2020 সালে সময় পিছিয়ে চলতি বছরের জুনে করার কথা ছিল এই প্রকল্প। এবার 2022 সালের মার্চেই পাতাল রেলের কাজ শুরুর ঘোষণা দিলেন মেট্রো রেল প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। কাজ শুরু করতে প্রায় 2 বছর দেরি হলেও কাজের শেষের তারিখ 2026 সালের ডিসেম্বরেই নির্ধারিত থাকছে। বাংলাদেশের প্রথম আন্ডারগ্রাউন্ড বা পাতাল মেট্রো রেল হচ্ছে এমআরটি লাইন 1। এই এমআরটি লাইন 1 আমরা সহসাই এটার নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছি। এই রুটের মোট দৈর্ঘ্য হচ্ছে 31.241 কিলোমিটার। 10 কিলোমিটার নিচের স্টেশনগুলোর কাজ হবে উন্মুক্ত পদ্ধতিতে, আর রেলপথ বসানো হবে সুড়ঙ্গ করে। সুড়ঙ্গ করার জন্য এয়ারপোর্ট, কমলাপুর, নতুন বাজার ও কুড়িল এই 4টি এলাকা ঠিক হয়েছে। ওয়ার্ল্ড ওয়াইড এটি ইউজ হচ্ছে। আমরা সেই পদ্ধতি ইউজ করার ফলে স্টেশনে প্রথম হয়তো 6 মাস ঝামেলা হবে, তারপরে কিন্তু আমরা ওপেন করার পর উপর দিয়ে গাড়ি চলবে, নিচে স্টেশনের যে কাজ হচ্ছে এটা জনগণ জানতে পারবে না। টানেল তো এমনি জানাই যাবে না। পিতলগঞ্জে এরই মধ্যে ডিপো এলাকার 100 একর জমি অধিগ্রহণ শেষ হয়েছে। রোহিঙ্গাদের এনআইডির জন্য ব্যবহার করা 7টি ল্যাপটপ হারানোর ঘটনায় নির্বাচন কমিশনের পরিচালক সহ 4 জনের বিরুদ্ধে দুপুরে মামলার পরপরই বদলি করা হয়েছে বাদীকে। দুদক সচিব জানান, খুঁজে না পাওয়া একটি ল্যাপটপেই 55,000-এরও বেশি রোহিঙ্গার এনআইডি করে ব্যক্তিগতভাবে লাভবান হন এ কর্মকর্তারা। 2015 সালের 21 অক্টোবর হারিয়ে যাওয়া একটি ল্যাপটপ সহ বিভিন্ন সরঞ্জাম নির্বাচন অফিসের সাবেক টেকনিক্যাল এক্সপার্ট মোস্তফা ফারুকের কাছে হস্তান্তর করেন রাসেল বড়ুয়া। তারা এসব নিয়ে যান মিরসরাই উপজেলা নির্বাচন অফিসের কার্যালয়ে। এরপর 2015 সালে সেগুলো ফেরত দেন মিরসরাইয়ের সাবেক উপজেলা নির্বাচন কর্মকর্তা। পরবর্তীতে বিভিন্ন উপজেলায় সেটি ব্যবহার করার কথা বলা হলেও তার কোনো হদিস পাওয়া যায়নি। বৃহস্পতিবার চট্টগ্রামে দায়ের করা দুদকের মামলার এজাহারে উল্লেখ করা হয়, আত্মসাৎকৃত ল্যাপটপ সহ আরও কয়েকটি ল্যাপটপ ব্যবহার
ব্যবহার করেই রোহিঙ্গা সহ মোট 55,310 জনকে অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অভিযোগে নির্বাচন কমিশনের এক পরিচালক সহ 4 জনকে আসামি করে বাদী হয়ে মামলা করেন চট্টগ্রাম 1-এর উপসহকারী পরিচালক শরীফুদ্দিন। সে যদি কোনোভাবে এনআইডি পেয়ে যায়, এই এনআইডিটা ব্যবহার করে সে দেশ বিদেশে কোথাও যেতে পারে, সেখানে বুক করলে রাষ্ট্রের বিষয় আশায় জড়িত আছে। এদিকে মামলার কয়েক ঘন্টা পরই চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয় মামলার বাদী শরীফুদ্দিনকে। বছরের বেশি বা 2.5 বছরের বেশি যারা আছে তাদেরকে রিয়ারেন্স করা দরকার হয়, তা না হলে আবার আরও সমস্যা আছে। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন নির্বাচন কমিশনের পরিচালক খোরশেদ আলম, কক্সবাজারের রামু উপজেলা নির্বাচন অফিসার মাহফুজুল ইসলাম, পটিয়া উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী রাসেল বড়ুয়া এবং চট্টগ্রাম পাঁচলাইশ থানা নির্বাচন অফিসের সাবেক। রাতের সময় রিগাল ফার্নিচারে পাচ্ছেন 20% পর্যন্ত নিশ্চিত ছাড়। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। পূর্বাভাস অনুযায়ী অন্যান্য বছরের তুলনায় এবছর নদী ভাঙনের আশঙ্কা বেশি, আর এ কারণে নদীপথে নাব্য সংকটও বেশি হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। আর সরেজমিন পরিদর্শন করে নৌ প্রতিমন্ত্রী বলেছেন, সংকট যাই হোক যে কোনো মূল্যে ঢাকা বরিশাল নৌপথ চালু রাখা হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মাওয়া ঢাকা বরিশাল রুটের মিয়ারচর ও পটুয়াখালীর কারখানা চ্যানেল চালু রাখা। মাহমুদ রাকিবের রিপোর্ট, ছবি তুলেছেন শাহিন রহমান। ভরা বর্ষায় অথই জলে টইটুম্বুর বাংলার নদী, স্রোতের তোড়ে কুল ছাপিয়ে কোথাও কোথাও জনপদে বৃষ্টি ও বানের জল। প্রকৃতির এই বৈচিত্র্যই সৌন্দর্যময় করে তোলে নদীমাতৃক বাংলাদেশকে। তবে বর্ষা ও বর্ষা পরবর্তী সময় প্রতি বছরই ঢাকা বরিশাল পটুয়াখালী নৌপথের কয়েকটি জায়গা ও মাওয়া ফেরিঘাটে সৃষ্টি হয় নাব্য সংকট। স্রোতের তোড়ে হারিয়ে যায় পথ নির্দেশক বয়াবাতিও। মূলত নদী ভাঙন ও উত্তরাঞ্চলের বন্যায় তৈরি হওয়া পলিমাটি পানির সাথে নেমে আসার কারণেই এই সংকট। পূর্বাভাস অনুযায়ী এবছর নাব্য সংকটের সংখ্যা আরও বেশি। তাই সংকট সমাধানে সরেজমিন পরিদর্শনে বৃহস্পতিবার উত্তাল মেঘনা পাড়ি দিয়ে ঢাকা থেকে পটুয়াখালী পর্যন্ত নৌপথ যাত্রা করছেন নৌ প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিদর্শনের সময় তারা নদীপথের কোথায় কত মিটার গভীরতা রয়েছে তা আধুনিক যন্ত্র দিয়ে মেপে দেখছেন। বিএডব্লিউটির চেয়ারম্যান জানান, পটুয়াখালী ঢোকার মুখে কারখানা নদীতে এলাকাবাসীর খনন কাজে বাধা দেয়ায় ওখানকার নাব্য সংকটের সমাধান করা যাচ্ছে না। এছাড়া বাকি সমস্যাগুলো প্রাকৃতিক। এখানে যেহেতু অস্থায়ী মার্কিং করি আমরা বাঁশ দ্বারা অথবা আমাদের ছোট ছোট পিসি পোল দ্বারা, তো এগুলো অনেক সময় স্থানীয় জনগণ বা যারা মাছ ধরার নৌকা তারা খুলে নিয়ে যায়। তারপর আমরা চেষ্টা করি যাতে এখানে নিয়মিতভাবে মার্কিংগুলো আমরা প্রতিস্থাপন করতে পারি, নৌপথটা চালু রাখতে পারি। নৌ প্রতিমন্ত্রী জানান, ড্রেজার সংখ্যা বাড়িয়ে 45টি করা হয়েছে, আর যে কোনো মূল্যে ঢাকা বরিশাল নৌ রুট সচল রাখা হবে। 31টি রুট আমরা কিন্তু ইতিমধ্যেই স্টাডি করা সম্পন্ন হয়ে গেছে এবং এই স্টাডির উপরে ভিত্তি করেই আমাদের কিন্তু ড্রেজিংগুলো হবে। এবং বর্তমানে যেই রুটগুলো আছে নৌযান চলাচলের জন্য, সেগুলো আমরা যেন স্মুথ থাকে সেই জন্য আমরা ড্রেজিং কার্যক্রম অব্যাহত রাখব। ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী যে 42টি নৌ রুট রয়েছে তার সবই এসব বড় বড় নদী পার হয়ে যেতে হয় বর্ষা মৌসুমে, যা আরও বেশি কুল কিনারাহীন হয়ে পড়ে। তাই সংশ্লিষ্টরা বলছেন, মেইনটেন্যান্স ড্রেজিং ও এসব নদীতে পথ নির্দেশক বয়াবাতি যদি ঠিকমতো বসানো না হয় তাহলে ভবিষ্যতে ঢাকা বরিশাল নৌপথ ঝুঁকির মুখে পড়তে পারে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, মেঘনা নদী, বরিশাল। ময়মনসিংহ শম্ভুগঞ্জ সড়কের মটকি ভাঙা সেতুর একটি স্ল্যাব ভেঙে পড়েছে, ঝুঁকিপূর্ণ আরও 3টি স্ল্যাব। এই অবস্থায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী হারুন রশিদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। হারুন, ময়মনসিংহ শম্ভুগঞ্জ সড়কের চায়না মোড়ের কিছু অদূরে যে চরঝাউগাড়া এলাকায় মটকিভাঙ্গা ব্রিজ রয়েছে, সেই মটকিভাঙ্গা ব্রিজের কিছু অংশ এখন থেকে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা আগে যে স্ল্যাবের কিছু অংশ ভেঙে পড়েছে এবং এই স্ল্যাবের কিছু অংশ ভেঙে পড়ার কারণে এই ঝুঁকিপূর্ণভাবেই শত শত ভারী যানবাহন চলাচল করছে এবং যান চলাচলে একটি যে ধীরগতির সৃষ্টি হয়েছে এবং কিছু থেমে থেমে যানজট হচ্ছে। যারা এই সড়কে চলাচল করছেন তারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। তো আমরা এই ব্রিজটির কাছাকাছি আছি, এখন যে অবস্থা দেখছি যে এখানে যারা
সড়ক ও জনপথ বিভাগ এবং ট্রাফিক পুলিশের কর্মকর্তারা আছেন এবং সদস্যরা আছেন, তারা এই ব্রিজে দাঁড়িয়ে দিক নির্দেশনা দিচ্ছেন, দিয়ে আসলে যানবাহন চলাচল চালু রাখার চেষ্টা করছেন। আমি কথা বলেছিলাম সড়ক ও জনপথ বিভাগের যিনি নির্বাহী কর্মকর্তা ময়মনসিংহের, তার সাথে তিনি জানিয়েছেন যে এই ব্রিজটি বেশ ঝুঁকিপূর্ণ এবং বেশ পুরনো ব্রিজ, প্রায় 51 মিটার দৈর্ঘ্যের এই ব্রিজটি দিয়ে ময়মনসিংহের সাথে নেত্রকোনা, শেরপুর, জামালপুর, সিলেট এবং চট্টগ্রামের যে সড়ক যোগাযোগ এটি এই ব্রিজটি দিয়ে হয়ে থাকে এবং এটি দীর্ঘদিন আগেই সড়ক ও জনপথ বিভাগ এই ব্রিজটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সাইনবোর্ড টানিয়ে দিয়েছিল, কিন্তু তারপরেও এই ব্রিজটি দিয়ে যানবাহন চলাচল করছে এবং আজকে যে অংশ প্রায় একটি স্ল্যাবের 5 ফুট এবং 5 ফুট থেকে আরও 5 ফুট লম্বা এবং 3 ফিট ব্যাসের যে একটি গর্তের সৃষ্টি হয়েছে, এই স্ল্যাবের অংশ ভেঙে নিচে পড়ে গেছে এবং রডগুলো বের হয়ে গেছে। আমরা ব্রিজে দেখেছি যে এই ব্রিজটিতে আমরা যখন সেখানে কাজ করেছিলাম এবং ট্রাফিক পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সামনেই আমরা দেখেছি যে এই ব্রিজটিতে ছোট যানবাহন, সিএনজি, অটোরিকশা এখানে পড়ে এই গর্তে পড়ে দুর্ঘটনার কবলে পড়েছে এবং সেগুলোকে উদ্ধার করে দেওয়া হচ্ছে এবং ট্রাফিক পুলিশের কর্মকর্তারা এখানে দাঁড়িয়ে সিগন্যাল দিয়ে যানবাহনগুলো পাস করার চেষ্টা করছেন, কিন্তু যার কারণে এখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যানবাহনের দীর্ঘ সারি আসলে এই দুর্ঘটনার কারণে সেই যানবাহন চলাচলের এই যানজটের সৃষ্টি হয়েছে এবং এই রুটে এই সড়কে যারা চলাচল করেন তারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন এবং এই ব্রিজটিতে আজকে যে অংশটুকু ভেঙে পড়েছে এরকম এর আগেও আরও 3 জায়গায় এই ব্রিজটি ভেঙেছিল এবং সেখানে সড়ক ও জনপথ বিভাগ সেটিকে মেরামত করে রেখেছে। অর্থাৎ আজকে নিয়ে এই 51 মিটার দৈর্ঘ্যের এই ব্রিজটিতে 4 জায়গায় এরকম স্ল্যাব ভাঙার ঘটনা আছে এবং সড়ক ও জনপথ বিভাগ বলছে যে তারা রাতের মধ্যেই এটি মেরামত করার চেষ্টা করবেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ময়মনসিংহের ঝুঁকিপূর্ণ মুটকি ভাঙ্গা সেতুর সর্বশেষ পরিস্থিতি নিয়ে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন। রাতভর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের পশ্চিমবঙ্গের জনজীবন। কলকাতার গুরুত্বপূর্ণ এলাকা এখনও পানির নিচে। শহরটিতে একদিনে বৃষ্টি হয়েছে 155 মিলিমিটার। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় সুব্রত আচার্যের রিপোর্ট। আষাঢ়ের দ্বিতীয় দিনেই টানা বৃষ্টি শুরু হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে। বুধবার সন্ধ্যার পর থেকেই নামা অঝোর বৃষ্টিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তৈরি হয়েছে অকাল বন্যা পরিস্থিতি। কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর জানায়, বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজ্য জুড়ে 144.5 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় দুগুণ বেশি। প্রবল এই বৃষ্টিপাতের ফলে কলকাতার নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলজট। কোথাও হাঁটু তো কোথাও কোমর পর্যন্ত জল। লকডাউন শিথিল করায় বেসরকারি সরকারি প্রতিষ্ঠান চলছে 50% কর্মী নিয়ে, কিন্তু রাস্তাঘাটে পানি জমায় বৃহস্পতিবার কর্মদিবসে যোগ দিতে তাই অনেককেই পোহাতে হয়েছে নজিরবিহীন দুর্ভোগ। সারা বছরে এমনি জল যায়, 2 ঘন্টায় বৃষ্টি হলে পুরো ভরে যায়। কি করবো, এসে গেছি যখন আর ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই, একই তো রাস্তা, যেতেই হবে, করতে হবে, পেটের জ্বালায় করতে হবে। এদিকে কলকাতা পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, পানি সরাতে লকগেটগুলো দুপুরের পর থেকে খুলে রাখা হবে। তবে আবার বৃষ্টি নামলে অবস্থার কোনো পরিবর্তন হবে না বলেও তারা আগাম জানিয়ে দিয়েছে শহরবাসীকে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনা রোগের চাপে রাজশাহী ও খুলনা অঞ্চলে হাসপাতালে বেহাল অবস্থা। সারা দেশে 63 জনের মৃত্যু। ঢাকায় শনাক্তের 68 ভারতীয় ভ্যারিয়েন্ট, আইসিডিডিআরবির তথ্য। এবং পাতাল রেলের যুগে বাংলাদেশ, আগামী মার্চেই কাজ শুরু। এয়ারপোর্টস থেকে কমলাপুর এবং পূর্বাচল থেকে নতুন বাজার 2 ধাপে চলবে প্রকল্প। উদ্বোধন 2026-এ। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়।